আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে ডিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র কি ইউরোপে পৌঁছতে পারে? মোসাদের যে বক্তব্যে ইসরায়েলের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ। উভয় সংকটে ট্রাম্প, যুদ্ধ চালানো বা না চালানো দুটোই কঠিন তার জন্য। ৭৮তম দফায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেয়েছে বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি বিশ্লেষণ করে নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু বর্ণনায় বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছে এবং এর পাল্টা জবাব হিসেবে ইরান কঠোর হামলা চালাচ্ছে। যদিও বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবু এই ধরনের দাবি রাজনৈতিক প্রচারণা ও তথ্যযুদ্ধের অংশ হিসেবেও দেখা যেতে পারে। এই প্রেক্ষাপটে ইরানের নেতৃত্বের প্রসঙ্গও এসেছে, যেখানে মুজতবা খামেনির নাম উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবে ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছেন আলী খামেনি এবং সামরিক বা কৌশলগত সিদ্ধান্ত তার নেতৃত্বেই পরিচালিত হয়, এটি মনে রাখা জরুরি। ঘটনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে ঘিরে ভাইরাল হওয়ার একটি ভিডিও। বর্ণনা অনুযায়ী উত্তর ইসরায়েলের কিরিয়াত শোমোনা শহরে একটি সংবাদ সম্মেলন শেষে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা তৈরি হলে তিনি দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যায়, যা নিরাপত্তা প্রোটোকলের অংশ হিসেবেই স্বাভাবিক ঘটনা। এই ধরনের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও সেগুলির সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় ভিডিও আংশিকভাবে দেখানো হয় বা ভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়, যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরেও নানা গুঞ্জন ছড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার মৃত্যুর গুজব বা জনসম্মুখে না আসার বিষয়টি নিশ্চিত তথ্য নয় এবং এই ধরনের দাবির ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস যাচাই করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে হারজগ যে বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি লেবাননের ভেতরে কৌশলগত গভীরতা নিশ্চিত করার কথা বলেন, তা ইসরায়েলের নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিজেদের নিরাপত্তা জোরদার করার নীতি অনুসরণ করে আসছে। সব মিলিয়ে এই ঘটনাগুলো একটি বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে দেখা যেতে পারে, যেখানে সামরিক, দূতাবাসিক এবং তথ্যযুদ্ধ সবগুলোই একসাথে চলছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও, বক্তব্য বা দাবিগুলো সবসময় যাচাইযোগ্য নাও হতে পারে। সুতরাং ইরান ইসরায়েল সংঘাত সম্পর্কিত যে কোনো তথ্য গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সরকারি বিবৃতি এবং স্বাধীন বিশ্লেষণের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পন্থা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে উভয় পক্ষ যুদ্ধবন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে। এই দাবির পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলোচনা বা সমঝোতার কথা অস্বীকার করেছে, ফলে পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। বিভিন্ন কূটনৈতিক সূত্রের মতে সরাসরি আলোচনা না হলেও নেপথ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তুরস্ক, রাশিয়া এবং পাকিস্তান সহ একাধিক দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে পাকিস্তান নিজেকে একটি সম্ভাব্য প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যা এই সংকটের কূটনৈতিক দিককে নতুন মাত্রা দিয়েছে। আলোচনার সম্ভাব্য স্থান নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। অতীতে মাস্কাট যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ ভেন্যু ছিল, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে এখন আর সেটিকে কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে না। নতুন করে ইসলামাবাদকে সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে প্রস্তাব করা হয়েছে, যা কূটনৈতিকভাবে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। পাকিস্তানের এই সক্রিয় ভূমিকার পেছনে রয়েছে তাদের কৌশলগত সম্পর্ক। দেশটির সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়েই সম্প্রতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ করেছেন। শরীফ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি কথা বলেছেন, অন্যদিকে সেনাপ্রধান ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। এসব পদক্ষেপ ইঙ্গিত দেয় যে পাকিস্তান পর্দার আড়ালে আলোচনা এগিয়ে নিতে চেষ্টা করছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে যে তাদের সঙ্গে ইরানের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই তারা কিছু কঠোর অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে তারা কেবল আঞ্চলিক মিত্রদের মাধ্যমে কিছু বার্তা পেয়েছে এবং সেগুলোর জবাব দিয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তাদের মৌলিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, বিশেষ করে হরমুজ প্রণালী এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে। এছাড়া পাকিস্তান দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান প্রদানে সহায়তা করছে। একই সঙ্গে মিশর এবং উপসাগরীয় দেশগুলোও এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। তুরস্কও যুদ্ধ শুরুর আগ থেকেই মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে সব কূটনৈতিক তৎপরতার পরও বিশ্লেষকরা সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের মতে এসব প্রচেষ্টা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক কোনো শান্তি প্রক্রিয়া শুরু হয়নি। চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম ওয়াকিলের মতে বিভিন্ন দেশ আন্তরিকভাবে সংঘাত কমানোর চেষ্টা করলেও এখনই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সবশেষে বলা যায় কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও বাস্তবে যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চিত। উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে এবং ছাড় দেওয়ার ইঙ্গিত খুব কম। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকাংশেই নির্ভর করছে এই নেপথ্যের আলোচনাগুলোর অগ্রগতির ওপর। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ৭৮তম দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র চালানোর পর ইসরায়েলে আঘাত হানার তথ্য সামনে আসছে। মঙ্গলবার ২৪ মার্চ সকালে উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হাইফা শহরে একটি ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা একটি বাড়িতে আঘাত এনেছে। এই হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। IRGC নতুন দফায় হামলার পর এক বিবৃতিতে জানিয়েছিল যে আবার তারা ইসরায়েলে গুচ্ছ বোমা দিয়ে সাজানো কদর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায় এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে তারা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে যিনি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ওপর পা দিয়ে আহত হয়েছিলেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় একজন নারী আঘাত পেয়েছেন এবং বেশ কয়েকজন আতঙ্কিত হয়ে পড়ায় তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আরেকটি ভয়ঙ্কর রাত দেখল ইসরায়েল। কিছুক্ষণ আগে ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে এটি একটি খোলা জায়গায় পড়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী আগেভাগেই এটি শনাক্ত করে সতর্কতা জারি করেছিল, যার ফলে তেল আবিব এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সাইরেন বেজে ওঠে। সোমবার ২৩ মার্চ সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা দীর্ঘ ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় এই সর্বশেষ ঘটনাটি ঘটল। মূলত ইসরায়েলের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং পশ্চিম গ্যালিলি এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত একটিতে ক্লাস্টার বা গুচ্ছ ওয়ারহেড ছিল, যা থেকে ছোট ছোট অনেক বোমা ছড়িয়ে পড়ে। বন্দরনগরী হাইফার আশেপাশে এ ধরনের হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্যাপক সতর্কতা জারি। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে যে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র আসার সংকেত পাওয়ার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সামরিক বাহিনী আরও জানায় গত কয়েক মিনিটের মধ্যে হোম